আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জে খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফায় 156 উপজেলায় ভোট গ্রহণ কাল। সকল প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। ভারতে গিয়ে 5 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় জেলেরা। এবং কোরবানির ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুত 6.25 লাখ গবাদি পশু। অন্য পেশা ছেড়ে খামার করছেন অনেকেই। এবার বিপুল লাভের আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। কাল দ্বিতীয় ধাপে 156 উপজেলায় নির্বাচন। তবে ভোটার উপস্থিতি বাড়াতে কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। ভোটের হার নিয়েও উদ্বিগ্ন নয় প্রতিষ্ঠানটি। এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ভোটাররা কেন ভোট দেওয়ায় আগ্রহ হারাচ্ছেন তা নিয়ে গবেষণা দরকার। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষকে ভোটমুখী করতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় ভোট নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট নেওয়া হবে। এই ধাপে মোট ভোটার 3.5 কোটি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 2000। ভোট ছাড়াই প্রতিনিধি হয়েছেন 22 জন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন 3.5 লাখ সদস্য। সুষ্ঠু ভোটে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে যথাযথ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এত সব আয়োজন যে ভোটারদের জন্য তাদের উপস্থিতি কেমন হয় তা নিয়ে আছে শঙ্কা। কারণ প্রথম ধাপে ভোট দিয়েছেন শতকরা 36 জন। এর পেছনে ধান কাটাকেও দায়ী করে নির্বাচন কমিশন। এখন ধান কাটা শেষ, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে কি? আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। কত শতাংশ হলে আপনারা স্যাটিসফাইড হবেন? না, আমরা সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। তো এই জন্য দায় নির্বাচন কমিশনেরও না, দায় কারোই না। কারণ হলো যে বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। তার এগুলো গবেষণা করে দেখতে হবে যে আমাদের এই নির্বাচনের বা রাজনীতির ক্ষেত্রে কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহী বোধ করে না। আমরা গবেষণা করলে তো আমাদের সেই গবেষণা নাই, সেই সক্ষমতাও নাই বা সেই দক্ষতাও আমাদের নেই। আর আমরা গবেষণা করলে সেই গবেষণা তো আপনারা বিশ্বাস করবেন না। ভোটার পার্টিসিপেশন বৃদ্ধির ক্ষেত্রে একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর যথেষ্ট পরিমাণে দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশনকে আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন কমিশন ভোটার এডুকেশন প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নামে প্রোগ্রাম পরিচালিত করতো, কিন্তু এখন সেগুলো আর করে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকেও এগিয়ে আসতে হবে। 29 মে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একসময় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি হতো, কিন্তু এখন শতকরা 60 জনের বেশি মানুষ ভোট দিতে যাচ্ছেন না, যেটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জায়গাতে সরকারের কাজ করার অনেক কিছু আছে বলে মনে করছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে মাঠে নেমেছে বিজিবি ও র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জে সোনারগাঁও 2500 ও রূপগঞ্জে প্রায় 4.5 লাখ ভোটার উপজেলা নির্বাচনে ভোট প্রদান করবেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। 3টি উপজেলায় 412টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সোনারগাঁও উপজেলার 3 জন, 2500-এ 3 জন এবং রূপগঞ্জে 2 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুড়িগ্রামে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে। কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও সদর উপজেলায় মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 10 জন। 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা 7,81,000। মেহেরপুরের গাংনী উপজেলায় ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থী সহ 8 জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে 3 প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। গাংনী উপজেলা নির্বাচনে মোট ভোটার 2,58,754 জন। খাগড়াছড়ির 3 উপজেলায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম। দুর্গম 41টি কেন্দ্রে আজকের মধ্যে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। তবে নিকটবর্তী 61 ভোট কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে। অতি দুর্গম হওয়ায় দিঘি নালার নারায়ণছড়ি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পৌঁছানো হয়েছে। রাঙামাটির বিলাইছড়ি, কাপ্তাই ও রাজস্থলীর ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম সহ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এর মধ্যে বিলাইছড়ির দুর্গম বড়থলি ও ফারোয়া ইউনিয়নের 5টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। বিলাইছড়ি, কাপ্তাই ও রাজস্থলীতে চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে 5 দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সাথে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। এই নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি জানান, গত 11 মে চিকিৎসার জন্য দর্শনার গেদে হয়ে ভারতে যান আনোয়ারুল আজিম। সবশেষ বৃহস্পতিবার তার সাথে পরিবারের কথা হয়। এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। এই নিয়ে সংসদ সদস্যের পরিবার রোববার ঢাকায় ডিবি অফিসে অভিযোগ জানান। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে বলেও জানান ঝিনাইদহের আওয়ামী লীগ নেতারা। আনারের ভাগ্নেকে জিজ্ঞেস করলাম যে আজকের মিটিং এ আনার আসলো না কেন, ফোন দিলাম, ফোনে পাচ্ছি না। বললো মামা ইন্ডিয়ায় চিকিৎসার জন্য গেছে। তার কিছুক্ষণ পরে চিকিৎসার জন্য গেছে আর একজন বলল যে তাকে 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পরিবার যোগাযোগ করতে পারছে না। সেই প্রথম শুনলাম। তারপরে আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে আনার 4 দিন ধরে মিসিং। আজ মধ্যরাত থেকে দেশের সমুদ্র এলাকায় শুরু হচ্ছে মাছ ধরার 65 দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে নিষেধাজ্ঞার সময় আয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা। মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এবারও সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 65 দিনের এই নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে জেলেপল্লী থেকে শুরু করে মৎস্য বন্দরগুলোতে শুরু হয়েছে প্রচারণা। তবে বছর জুড়ে মাছের আকাল আর প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় জেলেপাড়ায় বিরাজ করছে হতাশা। এই অবরোধে যদি আমাদের সাহায্য একটু বাড়াইয়ে দিতে তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা ঘুরা লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। অবরোধকালীন সময়ে বিদেশি জেলেদের দেশের সমুদ্র সীমানায় অবাধে মাছ শিকার বন্ধের দাবি ব্যবসায়ীদের। এখন যদি ভারতের সরকার যদি এইটারে যদি পদক্ষেপ নেয় যে এই ভারতের এই যে মাছ ধরা যে না বন্ধ করে দিতে পারে, তাহলে মনে হয় যে মাছের অভাব হবে না। এদিকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি জেলেদের সহযোগিতা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে আমরা ব্যানার, তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে। অবরোধকালীন এই সময়টা কিন্তু আমাদের জেলেরা 86 কেজি করে চাল পাবেন, ভিজিএফ চাল পাবেন, যেটা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে গেছে। অভিযান সফল হলে আগামীতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ক্যাটল সিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রস্তুত প্রায় 6.25 লাখ গবাদি পশু, যা জেলার চাহিদার চেয়েও দ্বিগুণ। কোরবানির পশু পালন লাভজনক হওয়ায় অন্য পেশার মানুষও এখন গরুর খামার করছেন। খামারিদের আশা, কোরবানির পশু আমদানি না হলে তাদের উৎপাদিত পশু ন্যায্য মূল্যে বিক্রি হবে। তবে ঈদে পশু আমদানি না করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান নবিদুল ইসলাম।
পেশায় পরিবহন ব্যবসায়ী হলেও এখন ব্যস্ত সময় পার করছেন গবাদি পশু লালন পালনে। কয়েকটি গরু দিয়ে শুরু করলেও তার খামারে এখন শতাধিক পশু। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন বড় আকারের খামার। প্রথমে আমি শখের বশতে লালন পালন করেছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে না, এটা একটা লাভজনক ব্যবসা। আমার পরিবহন ব্যবসা আছে, পরিবহন ব্যবসার পাশাপাশি এই গরু পালন কিন্তু আমি করি লাভজনক ব্যবসা। তার মতো এখন অনেকেই নিজ নিজ পেশার পাশাপাশি করছেন গবাদি পশুর খামার। লাভজনক হওয়ায় অনেকে অতীতের পেশা ছেড়ে মূল পেশা হিসেবেও বেছে নিয়েছেন পশু লালন পালনকে। মূলত কাপড়ের ব্যবসার পাশাপাশি আমি নিজে চেষ্টা করতেছি আমার খামারটা বড় করার জন্য। আমার খামারের গরু গোলার 100+ গরু আছে। গরুগুলা যেগুলা খাদ্য খাওয়াই আমি, খোল, ভুট্টা, ভুসি, ন্যাচারাল খাবার, ঘাস। খামারিরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোই বাজারে এসব গরুর ব্যাপক চাহিদা। এতে কর্মসংস্থান হচ্ছে অনেকের। এখানে ইনশাল্লাহ আমরা তিন থেকে 4 জন লোক কাজ করি। এখানে আপনার হতেছে এগুলো 3-4 রকমের জাতের গরু আছে। এখানে এসে যা দেখলাম, এখানে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে গরুকে এবং লাইভ স্কেলে গরু মেপে ইচ্ছা অনুযায়ী গরু নেওয়া যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, সিরাজগঞ্জের 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 17,000 খামার আছে। এসব খামারে মোট 1,73,000 ষাঁড় সহ 6,24,000 বলদ, গাভী, মহিষ, ছাগল ও ভেড়া রয়েছে, যা জেলার কোরবানির পশুর চাহিদার প্রায় দ্বিগুণ। আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের এই জেলায় এবার চাহিদা আমাদের 2,17,000 আর আমাদের মজুদ আছে 6,24,000। গত বছরের তুলনায় আমাদের প্রায় 50,000 মতো অধিবাসী এবার উৎপাদিত বেশি হয়েছে। গবাদি পশুপালনে ক্যাটল সিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রতি বছরই গড়ে উঠছে নতুন নতুন খামার, যা দেখে উৎসাহিত হচ্ছেন আশপাশের জেলার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ নকল ওরসালাইন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা 3,500 প্যাকেট স্যালাইন পুড়িয়ে ফেলা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন। চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান। সদর খাদ্য গুদাম চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসান মিয়া ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল্লাহ শেখ সহ চাল ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে 3,262 মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে 8,556 মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এবার সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম 32 টাকা ও চালের দাম 45 টাকা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ অভিযান চলাকালে জেলায় 5টি গুদামে প্রত্যেক কৃষক 120 কেজি থেকে 3 মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবে। জয়পুরহাটে জেলার মাঠে মাঠে চলছে ইরি বোরো ধান কাটা। তবে এবার ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। একদিকে যেমন উৎপাদন খরচ বেড়েছে, তেমনি ধান বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। কৃষকরা জানান, চলতি মৌসুমে সার, কীটনাশক ও শ্রমিকের দাম বেশি হওয়ায় বিঘা প্রতি জমিতে খরচ হয়েছে 15 থেকে 20,000 টাকা। বর্তমান বাজারে কাটারি, জিরা সহ বিভিন্ন ধান জাতভেদে বিক্রি হচ্ছে 920 থেকে 1200 টাকা মন দরে। কৃষি বিভাগ জানায়, এবার জয়পুরহাট জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে ইরি বোরো ধানের চাষ হয়েছে। এ থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3 লাখ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা তাদের। এদিকে ঢাকার ধামরাই উপজেলায় পুরো দমে শুরু হয়েছে বোরো ধান কাটা। সকালে উপজেলার কুশুরা এলাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। ধামরাই উপজেলার 16টি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন শুধু পাকা ধানের সমারোহ। মাড়াই শেষে ধান বিক্রি করে এবার ভালো দাম পাবেন বলে আশা করছেন কৃষকরা।
ঝালকাঠির কাঠালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও খুন ডাকাতি মাদকসহ 15 মামলার আসামি নান্না হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। কাঠালিয়া থানা পুলিশ বরিশাল র্যাব 8-এর সহযোগিতায় স্থানীয় সাতানি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান ও 2টি কার্তুজ উদ্ধার করা হয়। কাঠালিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঝালকাঠি রাজাপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা। কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার ও র্যাব 8-এর ডিএডি সুমন বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলার সভাপতি চিত্তরঞ্জন সাহা, লালপুর উপজেলার সভাপতি অধ্যাপক পরিমল কুমার কুণ্ডু এবং বড়াইগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার। বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ও সংখ্যালঘুদের অধিকার আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।